আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু কল্পনা করুন, রাতের নিস্তব্ধতা চিরে আপনার কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠল একটি ইমেল। এটা সাধারণ কোনো ইমেল নয়, একটি দেশের বুকে অন্য একটি পরাশক্তির এক টুকরো স্বাধীন ভূখণ্ডকে উড়িয়ে দেওয়ার হুমকি। আর সেই পরাশক্তিটি যদি চীন হয়, তবে সেই একটি ইমেল কেবল কিন্তু তার সাইবার স্পেসের কয়েকটি অক্ষরের মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ তা হয়ে ওঠে একটি রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার কফিনে ঠুকে দেয়া একটি বিশাল এবং শেষ পেরেক। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই। একটি রাষ্ট্র যখন তার নিজের ভেতরে থাকা বিদেশি অতিথিদের, বিশেষ করে পরাশক্তি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে কোনোভাবে হোঁচট খায়, তখন আন্তর্জাতিক দাবার বোর্ডে সেই রাষ্ট্রের গুটিগুলো ঠিক কতটা নড়বড়ে হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন, একটি ইমেইলই তো, কি যায় আসে। কিন্তু না, দৃশ্যপটের আড়ালে এমন কিছু ঘটনা ঘটছে যা জানলে আপনারও কিন্তু, আমি মনে করি, রাতের ঘুম আমার মতো হারাম হয়ে যেতে পারে। আজকের এই বিশ্লেষণটি, তাই বলবো, শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকের এই গল্পের পরতে পরতে কিন্তু লুকিয়ে আছে এমন কিছু অশনি সংকেত যা হয়তো আমাদের প্রিয় মাতৃভূমির আগামী দিনের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। এমনকি বলা বাহুল্য, বিএনপি সরকারের জন্য এটি একটি বড় অশনি সংকেত। দর্শক, আমরা যদি একটু দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি, একটি দেশের দূতাবাস কেবল ইট পাথরের কোনো ইমারত নয়। এটি হলো সেই দেশের সম্মান, সার্বভৌমত্ব এবং আস্থার প্রতীক। গত 19 আগস্ট রাতে ঢাকার বুকে অবস্থিত চীনা দূতাবাসে যখন একটি অজ্ঞাত উগ্রবাদী সংগঠনের নামে হামলার হুমকি দিয়ে একটি ইমেইল আসে, তখন সেটি কেবল বারিধারার একটি ভবনের উপর আসলে হুমকি ছিল না, এটি ছিল মূলত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি এক বিশাল চপেটাঘাত। আপনারা লক্ষ্য করে থাকবেন, এই ঘটনার পর পুলিশের সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা তড়িঘড়ি করে কিন্তু ছুটে গেছেন সেই দূতাবাসে। এবং আমরা কিন্তু দেখেছি, সেখানে গিয়ে তারা চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং অন্যান্য যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে বৈঠক করেছে। কিন্তু ভেতরের খবর হলো, পরিস্থিতি আসলেও মোটেও স্বাভাবিক কিন্তু ছিল না। চীনা দূতাবাসের কর্মকর্তারা আমাদের পুলিশের দেয়া নিরাপত্তা আশ্বাসে সন্তুষ্ট হতে পারেন, বরং তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং হট্টগোলের সৃষ্টি হয়েছিল। ভাবা যায় যে চীন আমাদের উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার, যাদের কোটি কোটি ডলারের বিনিয়োগ ছড়িয়ে আছে আমাদের এই দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে। তারা আজ আমাদের মাটিতে নিজেদের অনিরাপদ ভাবছে। দর্শক, এখানে কিন্তু শেষ নয়। চীনা দূতাবাসের পর জাপানি রাষ্ট্রদূতের সাথেও বৈঠক করতে হয়েছে কিন্তু পুলিশকে। অর্থাৎ পুরো ডিপ্লোম্যাটিক জোনে কিন্তু এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করা শুরু হয়ে গেছে একটি মাত্র ইমেইলের মাধ্যমে। এবার আসুন গল্পের সেই মুহূর্তে, যা আপনাকে সত্যি আসলে ভাবিয়ে তুলবে। আমরা যখন দূতাবাসের নিরাপত্তা নিয়ে চিন্তিত, ঠিক সেই সময়ই কিন্তু আমাদের চারপাশের বাতাসে মিশে আছে এক ভয়ঙ্কর বিপদের গন্ধ। দর্শক, গত 22 মাস ধরে বাংলাদেশ পুলিশের চোখে ঘুম হারাম করে রেখেছে এক ছায়ামূর্তি। নাম তার মৌলানা ইকরামুল হক, আল কায়দার ভারতীয় উপমহাদেশ বা AQIS এর সেকেন্ড ইন কমান্ড। একটু ভালো করে ফ্ল্যাশব্যাক করে বুঝতে সুবিধা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তখন 2023 সালের 30 মে এই দুর্ধর্ষ জঙ্গিকে ঢাকার মাদারটেক থেকে গ্রেফতার করা হয়েছিল। আমরা কিন্তু তখন এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। কিন্তু কেন? তখন আমরা ভেবেছিলাম, যাক, রাষ্ট্রের গোয়েন্দা ব্যবস্থা অন্তত পক্ষে কাজ করছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, 2024 সালের অক্টোবরে সে জামিনে মুক্তি পেয়ে যায় এবং তারপর থেকে কিন্তু সে আক্ষরিক অর্থেই, বলা চলে, হাওয়ায় মিলিয়ে গেছে। আবু তালহা, মৌলানা সাবেদ, এমন অন্ততপক্ষে 5 ছদ্মনামে সে অপারেট করে। তার নামে ভারতেও 10টির মতো কিংবা এর বেশি মামলা রয়েছে বলে তথ্যপত্র বলছে। প্রিয় দর্শক, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো,
আল কায়দার মতো একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের শীর্ষ পর্যায়ের একজন নেতা, যার সাথে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সরাসরি যোগসূত্র রয়েছে। সে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগা দিয়ে অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আর আমরা কিনা দাবি করছি আমাদের দেশে জঙ্গিবাদ নেই। এখানে একটা গভীর রাজনৈতিক সমীকরণ কিন্তু আমাদেরকে অবশ্যই আমি মনে করি মেলাতে হবে। দর্শক, সাম্প্রতিক গণ আন্দোলন এবং সরকার পরিবর্তনের এই যে ডামাডোল, এই ডামাডোলের মধ্যে দেশের 17টি কারাগার থেকে প্রায় 69 জন জঙ্গি কিন্তু পালিয়েছে, যাদের মধ্যে 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এদের মধ্যে কতজনকে গ্রেফতার করা হয়েছে সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে পারে। কারণ চিহ্নিত জঙ্গি এভাবে পালিয়ে গিয়ে যদি সরাসরি উন্মুক্ত পরিবেশে থাকে, তারা কিন্তু কখনোই একটি রাষ্ট্রের জন্য সুখকর খবর নিয়ে আসে না। তারা যে কোনো জায়গায় ঘাঁটি গাড়ছে না, কোনো জায়গায় বসে পরিকল্পনা করছে না, তা কিন্তু বলা বাহুল্য। তাহলে কতজনকে গ্রেফতার করা হলো সেই তথ্য কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। সরকার পরিবর্তন হলো, নতুন সরকার আসলো, নতুন সরকার এসে এই বিষয়গুলো নিয়ে কি পদক্ষেপ নিল, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। কেন জানা দরকার? কারণ একটি সরকারের দাঁড়িয়ে থাকা, একটি সরকারের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করা এবং একটি সরকারের পতন এবং উত্থান, আন্তর্জাতিক মহলে একটি সরকারের ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে এই নেটওয়ার্কের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেন বলছি জড়িয়ে আছে? কারণ পরাশক্তি যারা রয়েছে কিংবা এই যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ কিন্তু পশ্চিমারা কখনোই পছন্দ করে না। তাদের দৃষ্টিতে এটা এক প্রকার ভাইরাস বা ফোবিয়ার মতো, যেটা একসময় তাদেরকে ধ্বংস করে দিবে। আর এই যে তাদেরকে ধ্বংস করার একটা ভয়, এই ভয়টা কিন্তু তাদের মধ্যে সবসময় কাজ করে। যার কারণে তারা এই বিষয়গুলো যে রাষ্ট্রের মধ্যে থাকে, সেই রাষ্ট্রকে নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকে। এমনকি আমরা কিন্তু দেখেছি অনেক রাষ্ট্রের জঙ্গি গোষ্ঠী নির্মূল করার জন্য পশ্চিমারা কিংবা পরাশক্তিরা এমন সব কর্মকাণ্ড পরিচালনা করেছে, যার পরবর্তীতে সেই রাষ্ট্রের অস্তিত্ব এক কথায় পুরোপুরিভাবে ধূলিসাৎ হয়ে গেছে, শুধু নামে মাত্র একটি রাষ্ট্র থেকেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে আসলে কি ঘটছে? আমাদের বাংলাদেশের সরকার কি করছে এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ? দর্শক, আরেকটা পরিসংখ্যান বলি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জেলে থাকা প্রায় ৩৫০ জন জঙ্গি জামিনে কিন্তু মুক্তি পেয়েছে। রাজনীতিতে পালাবদল আসবে, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই পালাবদলের সুযোগ নিয়ে যদি রাষ্ট্রের শেকড় কাটতে থাকা উই পোকাগুলো অন্ধকার থেকে প্রকাশ্য দিবালোকে বেরিয়ে আসে, তবে তার দায় আসলে খেয়ে নেবে? এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আন্তর্জাতিক মহলের যে কথা বলছিলাম, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আজ ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তা কি আমরা অনুধাবন করতে পারছি? একটি দেশের রাজধানী যখন বিদেশি কূটনীতিকদের জন্য অনিরাপদ হয়ে ওঠে এবং একই সাথে যখন সেই দেশ থেকে আল কায়দার শীর্ষ নেতারা উধাও হয়ে যায়, ভেনিশ হয়ে যায়, তখন আন্তর্জাতিক সম্প্রদায় কি কোনোভাবে হাত গুটিয়ে বসে থাকবে বলে আপনি মনে করেন? গত 10ই আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি মনিটরিং টিম কিন্তু আল কায়দার বাংলাদেশের নেটওয়ার্ক নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে রেখেছে, যদিও বাংলাদেশ সরকার এটিকে ডিনাই করেছে। অর্থাৎ সারা বিশ্বের গোয়েন্দা নেটওয়ার্কের রাডার এখন কিন্তু বলা চলে বাংলাদেশের উপর। এবং এখানেই আসে সব থেকে ভয়াবহ রাজনৈতিক এবং কূটনৈতিক পরিণতিটি। এই যে বর্তমান পরিস্থিতি, এই অবস্থায় বিএনপি সরকার বা যারা এখন রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তিতে রয়েছে, তারা যদি এই উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠনগুলোকে কঠোর হাতে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করতে কোনোভাবে ব্যর্থ হন, তবে তার পরিণতি আসলে কি হতে পারে? দর্শক, আন্তর্জাতিক রাজনীতি কিন্তু বড় নিষ্ঠুর জায়গা। সেখানে আবেগের কোনো স্থান নেই। পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যারা AQIS কে 2016 সালেই বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে, তারা কিন্তু এক মুহূর্তের জন্য এই জঙ্গিবাদী উত্থানকে কোনোভাবে মেনে নেবে না। এর কারণটা কিন্তু আমি পূর্বে বলেছি। অন্যদিকে চীন বা জাপানের মতো দেশগুলো, যারা মূলত বাণিজ্যে বিশ্বাসী, তারাও কিন্তু নিজেদের নাগরিকদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসলে বিনিয়োগ করতে দিবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু
বাংলাদেশ আন্তর্জাতিক নানা ধরনের নিষেধাজ্ঞার বা স্যাংশনের কবলে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, আর রাষ্ট্রবিজ্ঞানের একটা ভাষা আছে। একজন রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক হিসাবে আমি কিন্তু আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, একটি দেশের বা একটি সরকারের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চেয়ে বড় দুঃসংবাদ আর কিছুই কিন্তু হতে পারে না। ইতিহাস কিন্তু আমাদের সেই শিক্ষাই দেয়। আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, তবে দেখব ৯০-এর দশকে আফগানিস্তানে যখন তালেবানরা আল কায়দা এবং ওসামা বিন লাদেনকে প্রশ্রয় দিয়েছিল, তখন আন্তর্জাতিক বিশ্ব কিভাবে আসলে তাদের উপর অর্থনৈতিক এবং নানা ধরনের কূটনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল, এবং সেই নিষেধাজ্ঞার ভারে একটি দেশের অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তা কিন্তু আমরা সবাই জানি এবং এটি বাস্তব সত্য। এমনকি সাদ্দাম হোসেনের ইরাকের কথাও একবার ভাবুন। কেবলমাত্র রাসায়নিক অস্ত্র এবং সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলেই কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরাকের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সেই সরকারের অধ্যায়কে চিরতরে কিন্তু সমাপ্ত করে দিয়েছিল। দর্শক, ইতিহাস সাক্ষী, একটা সরকারের পতন ঘটাতে বা একটা শাসন আমলের অধ্যায় সমাপ্ত করার জন্য সামরিক হামলার কোনো ধরনের প্রয়োজন হয় না। এখানে আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞায় কিন্তু অন্যতম চাপ হিসাবে কাজ করে, এবং এটাই কিন্তু যথেষ্ট। আজ আমরা হয়তো রাজনৈতিক বিভাজনে মেতে আছি। আমরা হয়তো কে ক্ষমতায় এলো আর কে গেল তা নিয়ে চায়ের কাপে ঝড় তুলছি। বিগত সরকার হয়তো অনেক ভুল করেছে, তাদের অনেক সমালোচনা কিন্তু থাকতে পারে, কিন্তু এটা অস্বীকার করার আসলে কোনো উপায় নেই যে তারা অন্তত পক্ষে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোকে একটা শক্ত শেকলের মধ্যে বেঁধে রাখতে পেরেছিল। আজ সেই শেকলটি কিন্তু ভেঙে গেছে। এখন যারা ক্ষমতায় আছেন বা যারা বর্তমানে দেশ পরিচালনা করছেন, বিশেষ করে বিএনপি এবং তাদের মিত্রদল, তাদের আসলে বুঝতে হবে এই জঙ্গিরা কারো বন্ধু নয়। এরা রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। এরা যদি একবার মাথা চাড়া দিয়ে উঠে, তবে পশ্চিমা বিশ্ব বা ইউরোপিয়ান ইউনিয়ন কোনোভাবেই কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক বা রপ্তানি খাতের উপর নিষেধাজ্ঞা দিতে দুবার ভাববে না। আর একবার যদি আমাদের অর্থনীতির মূল যে চালিকা শক্তি, সেই মূল চালিকা শক্তির উপর কোনো ধরনের স্যাংশন চলে আসে, তবে এদেশের কোটি কোটি সাধারণ মানুষের কি হবে, তা কি আমরা আদৌ কোনোভাবে ভেবে দেখেছি? দেখুন সুপ্রিয় দর্শক, ভূ রাজনীতির এই জটিল দাবা খেলায় বাংলাদেশ এখন আসলে এমন এক চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে একটি ভুল চাল আমাদেরকে কিন্তু কয়েক দশক পিছিয়ে দিতে পারে। চীনা দূতাবাসে হামলার হুমকি আর আল কায়দার নেতার উধাও হয়ে যাওয়া, ভেনিশ হয়ে যাওয়া, এই দুটি ঘটনাকে আলাদা করে দেখার কিন্তু কোনো সুযোগ এখানে নেই। আমি বলবো এগুলো একই সুতায় গাঁথা এক অশনের সঙ্গে। রাষ্ট্রযন্ত্রকে এখন দলমত নির্বিশেষে এক হয়ে এই বিষ বৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে। তা না হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার যে কালো মেঘ আমাদের আকাশে ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, তা থেকে আমাদের হয়তো কেউই বাঁচাতে পারবে না। দর্শক, সবশেষে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই। সেটা হচ্ছে, আমরা কি আদৌ পারবো আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আন্তর্জাতিক রাজনীতির এক ধ্বংসাত্মক রণাঙ্গন হওয়া থেকে রক্ষা করতে? নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ঘি ঢালতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারব? ভাবতে থাকুন, কারণ আপনাদের এই ভাবনার উপরে কিন্তু নির্ভর করছে আগামী প্রজন্মের বাংলাদেশের ভবিষ্যৎ। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।